আমার নাম রিয়া, বয়স এখন ২৭ বছর। বিয়ের মাত্র ৯ মাস হয়েছে, অথচ আমার সব স্বপ্ন, আশা যেন অপূর্ণই রয়ে গেল। আমার স্বামী বিয়ের পরপরই চাকরির কারণে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, আমাকে একা ফেলে। এই সময়টা আমার জন্য যেন এক বিশাল পরীক্ষা ছিল। এই পুরনো বাড়ির মোটা মোটা দেয়াল আর চারপাশের নিস্তব্ধতা যেন আমার মনকে আরও ভারী করে তুলত। শ্বশুরবাড়িতে আমার একমাত্র সঙ্গী ছিল একজন, যে মাঝে মাঝে এই নিস্তব্ধতা ভাঙার চেষ্টা করত। সে ছিল অভি, আমার ভাতিজা, ২১ বছরের এক দুরন্ত ছেলে। কলেজ, বন্ধুবান্ধব আর আনন্দে মেতে থাকা অভি আমার থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগতে বাস করত। আমার আর অভির সম্পর্ক ছিল বেশ আনুষ্ঠানিক। ও সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখত, আমিও তেমন বেশি কথা বলতাম না। তবে ওর হাসি ঠাট্টা, দুষ্টুমি ভরা আচরণ আমার একঘেয়ে জীবনে কিছুটা প্রাণ এনে দিত। গ্রীষ্মের ছুটি শুরু হয়ে গিয়েছিল, আর অভি তার বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকত দেখতে যাওয়ার পরিকল্পনা করছিল। একদিন প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার সময় হঠাৎ বলল, চাচি, আপনিও চলুন না। এখানে একা থেকে কি করবেন? একবার সমুদ্র সৈকত ঘুরে আসুন। আমি হালকা হেসে ওর কথা উড়িয়ে দিলাম। ভেবেছিলাম ও হয়তো মজা করছে। কিন্তু সেদিন রাতে যখন নিঃসঙ্গতা আবার আমাকে গ্রাস করল, মনে হলো, কেন না এবার নিজের জীবনটা একটু অন্যভাবে দেখি। পরদিন সকালে অভিকে বললাম, ঠিক আছে, আমি যাব। তবে একটা শর্ত আছে, তোমার বন্ধুরা জানতে পারবে না যে আমি তোমার চাচি। অভির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে হয়তো ভাবেনি যে আমি রাজি হয়ে যাব। দুষ্টু হাসি দিয়ে বলল, চাচি, এ তো দারুণ মজার ব্যাপার হবে। তবে তার জন্য আপনাকে একটু পরিবর্তন আনতে হবে। ও বোঝালো, সমুদ্র সৈকতের মতো জায়গায় আমাকে সালোয়ার কামিজ বা শাড়ির পরিবর্তে অন্য কিছু পরতে হবে। আমি প্রথমবারের মতো আমার আলমারি খুলে শাড়ি রেখে জিন্স আর টপ পরার সাহস করলাম। অভি আমার চুল খুলে দিল, হালকা মেকআপও করিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক, চাচি, আপনি তো সত্যি কলেজের মেয়েদের মতো লাগছেন। অভি মজা করল। আমি ভ্রু কুঁচকে বললাম, আর আমাকে চাচি বলবে না। এখন থেকে আমি তোমার গার্লফ্রেন্ড স্নেহা। মনে রাখবে? অভি অভিনয় করে মাথা নিচু করল। জি ম্যাডাম, সব মনে থাকবে। বাস আমাদের নিয়ে রওনা দিল সমুদ্র সৈকতের দিকে। অভি আমাকে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিল এবং বলল আমি তার গার্লফ্রেন্ড। ব্যাপারটা যেমন অদ্ভুত লাগছিল, তেমনি উত্তেজনাও ছিল। সমুদ্র সৈকতের পথে চলতে চলতে জানালা দিয়ে আসা হালকা বাতাস, বাঁশের হাসি আড্ডা আর আমার নতুন পরিচয়, সবকিছুই যেন এক অন্যরকম অনুভূতি এনে দিল। জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার অনুভূতি হচ্ছিল মুক্তির মতো। ঠিক তখনই বাস আচমকা এক মোড়ে এসে থেমে গেল। আমি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেললাম এবং অভির কাঁধে গিয়ে পড়লাম। সে তাড়াতাড়ি আমাকে ধরে ফেলল, তাই পড়ে যাওয়া থেকে বেঁচে গেলাম। দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, সরি, খেয়াল ছিল না। অভি হালকা হাসল, আমার হাত ধরে বলল, সরি বলার দরকার নেই, আমি তো আছি আপনাকে সামলানোর জন্য। ওর কথাগুলো যেন আমার মনের এক অজানা কোনো ছুঁয়ে গেল। রাত গভীর হতে লাগল। বাসের ভেতরে মৃদু আলো জ্বলছিল। জানালার বাইরে কালো রাতের অন্ধকার আর হালকা হাওয়া এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। অভির বন্ধুরা গান গাইতে শুরু করল। অভি হেসে বলল, চাচি। ওহ সরি, শুধু স্নেহা। তুমি কি আমাদের জন্য কিছু গাইবে? আমি প্রথমে একটু ইতস্তত করলাম, কিন্তু অভি মিষ্টি গলায় বলল, তুমি যদি গান গাও তাহলে এই সফরটা আরও মনে রাখার মতো হয়ে যাবে। ওর কথায় না জানি কি ছিল, আমি আস্তে আস্তে একটা লোকগান গাইলাম। সবাই চুপ হয়ে আমার গানের সুরে হারিয়ে গেল। ভোরের শীতল বাতাস আমাদের স্বাগত জানালো যখন আমরা সমুদ্র সৈকতে পৌঁছালাম। সমুদ্রের গর্জন, নীল আকাশে উড়তে থাকা পাখিদের ডানা ঝাপটানোর শব্দ আর খালি পায়ে সোনালি বালিতে হাঁটার অনুভূতি, সব মিলিয়ে এক নতুন অভিজ্ঞতা। অভি হোটেলের দিকে ইঙ্গিত করে বলল, এই তো আমাদের থাকার জায়গা। হোটেলে পৌঁছে জানা গেল আমাদের জন্য মাত্র একটি রুম বরাদ্দ করা হয়েছে। আমি অবাক হয়ে অভির দিকে তাকালাম। সে মজা করে বলল, কি করা যাবে? এখন তো রুম শেয়ার করতেই হবে। আমি কিছুটা দ্বিধার সঙ্গে বললাম, ঠিক আছে, কিন্তু মনে রেখো, আমি শুধু তোমার গার্লফ্রেন্ড স্নেহা, তার বেশি কিছু নয়। যদি কোনো বাড়াবাড়ি করো তাহলে খবর আছে। অভি হেসে বলল, চিন্তা করো না, আমি তোমার সুরক্ষার পুরো দায়িত্ব নিচ্ছি। রুমে ঢুকে দেখি মাত্র একটাই বিছানা। আমার পা যেন থমকে গেল, একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু নিজেকে বুঝিয়ে বললাম, এটা তো আমারই সিদ্ধান্ত ছিল। অভি নিজের জ্যাকেট বিছানায় রেখে হেসে বলল, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি নিচেই শুয়ে পড়ব।
ওর এই কথায় আমার মনের ভেতরে যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করল। এটা কি ঠিক হবে? ওকে আলাদা রেখে কি আমি ভুল করছি? অভি এখন আমার জীবনের খুব কাছের একজন হয়ে উঠেছে। আমি ওর দিকে তাকিয়ে নরম গলায় বললাম, তোমার চাচার পর যদি কেউ আমার সবচেয়ে আপন হয়ে থাকে সেটা তুমি। তাই এসব কথা বলো না। তুমি মাটিতে শুতে পারবে না। অভি আমার দিকে তাকিয়ে যেন বুঝতে চাইছিল আমি সত্যিই এসব বলেছি কিনা। ওর চোখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল। তারপর বলল, চাচি, এটা আমার জন্য অনেক বড় কথা। আমি পরিবেশটা স্বাভাবিক করতে বালিশটা তুলে নিয়ে মাঝখানে রাখলাম। তুমি আমার সঙ্গে বিছানায় শুতে পারো, কিন্তু এই বালিশটাই আমাদের সীমারেখা। অভি একটু দ্বিধা করল, তবে শেষমেশ আমার কথা মেনে নিয়ে বিছানায় এলো। বিছানাটা ছোট ছিল, আমাদের দুজনের জন্য ঠিকভাবে ঘুমানো একটু কঠিন হয়ে যাচ্ছিল। মোমবাতির ম্লান আলো ঘরের কোণগুলোকে অন্ধকারে মিশিয়ে দিচ্ছিল। বাইরে সমুদ্রের ঢেউ আর বাতাসের মৃদু সুর রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। কিছুক্ষণ পর অভি ঘুমিয়ে পড়ল। আমিও ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু বিছানার সামান্য নড়াচড়াতেই আমার মন সতর্ক হয়ে উঠছিল। রাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ অনুভব করলাম অভির হাত বালিশের উপর দিয়ে আমার কাছে এসে পড়েছে। মনে হলো ও হয়তো ভুলবশত করেছে, তাই আমি নিজেকে বোঝালাম এটা নিছক একটা দুর্ঘটনা। আমি চুপ করে রইলাম, ওর ঘুম ভাঙাতে চাইনি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে ওর হাত ধীরে ধীরে আরও সামনে এগোতে লাগল। আমার শ্বাস দ্রুত হয়ে উঠল। আমি সঙ্গে সঙ্গে ওর হাতে আমার হাত রাখলাম, যাতে ও আর এগোতে না পারে। অভি গভীর ঘুমে ছিল, হয়তো বুঝতেই পারেনি কি ঘটছে। আমি আলতো করে ওর হাতটা সরিয়ে আবার ওর পাশে রেখে দিলাম। তারপর গভীর শ্বাস নিলাম, যে কোনোভাবে এই রাতটা পার হয়ে যাক। মনে মনে বললাম, এভাবেই রাতটা কেটে গেল, মাঝে মাঝে কিছু অস্বস্তি আর নীরবতার মধ্যে। যখন ভোরের প্রথম আলো জানালা দিয়ে ঘরে ঢুকল, আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অভি তখনও গভীর ঘুমে, মুখটা শান্ত, একদম শিশুর মতো। তবে আমার জন্য এই রাতটা ছিল একরকম আবেগে টানাপোড়েন আর দ্বিধায় ভরা। আমি ধীরে ধীরে উঠে পড়লাম, তাড়াতাড়ি একটা জিন্স আর হালকা রঙের টপ পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে হলো, এ কি সত্যিই আমি? সকালে আমরা যখন সমুদ্রের ধারে পৌঁছালাম, তখন ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দ আমাকে নতুনভাবে প্রাণবন্ত করে তুলল। প্রথমবার মনে হলো আমি যেন দায়িত্ব আর একঘেয়েমির খোঁজ থেকে বেরিয়ে এসেছি। অভি পাশে এসে হাসতে হাসতে বলল, চাচি, কখনো ভাবতে পেরেছিলেন যে আপনি এইভাবে জিন্স টপ পরে সমুদ্রের ধারে হাঁটবেন? আমি হালকা হাসলাম, বললাম, না, কখনো ভাবিনি। কিন্তু তোমার জন্যই আজ এটা সম্ভব হলো। অভির চোখে এক ধরনের উজ্জ্বলতা খেলে গেল, যেন আমার এই ছোট্ট পরিবর্তনটা ওর কাছে অনেক কিছু বোঝাচ্ছিল। আমরা দুজনে সমুদ্রের ধারে ধীরে ধীরে হাঁটছিলাম। বালিতে নিজেদের গল্প আর নীরবতাগুলো রেখে যাচ্ছিলাম। সমুদ্রের বাতাস আচমকা জোরে বইতে শুরু করল, আর আমার ওড়নাটা মাথা থেকে উড়ে গেল। আমি ওটা ধরার জন্য হাত বাড়ালাম, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়নাটা আরও দূরে চলে গেল। অভি আমার চেষ্টা লক্ষ্য করল, আর কোনো কিছু না বলেই দ্রুত ওড়নাটা ধরতে দৌড় দিল। ঢেউয়ের আগেই সে ওটাকে ধরে ফেলতে সক্ষম হলো। ও ফিরে এলো, তার দৃষ্টি গভীর, যেন কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। সে বলল, স্নেহা, এই রঙে তোমাকে দারুণ লাগছে। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। অভি কিছু বলতে চাইছে, কিন্তু দ্বিধায় রয়েছে। একটু থেমে সে বলল, আমি কি তোমার একটু কাছে আসতে পারি? তার কথায় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। অভি, এসব কি বলছো? আমি অবাক হয়ে তাকালাম। সে চুপচাপ আমার প্রতিক্রিয়ার অপেক্ষায় রইল। কিছুক্ষণ নীরবতার পর বললাম, ঠিক আছে, তবে সীমারেখা ভুলবে না। সে আলতোভাবে আমার গালের কাছে হাত রাখল, নরম কণ্ঠে বলল, তোমার পাশে থাকাটা আমার জন্য বিশেষ কিছু। আমি একটু সরে এলাম, দ্বিধাগ্রস্ত মনে। সে ধীরে বলল, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না, স্নেহা। আমি হালকা হাসলাম। কিছু অনুভূতি সময়ের সঙ্গে বোঝা যায়। সে তাকিয়ে থাকল এক মুহূর্ত চুপ করে, তারপর ধীরে মাথা নোয়াল। হয়তো সময় আমাদের সঠিক পথ দেখাবে। অভি এক পাশে সরে গেল, তার চোখে যেন কিছু অপরাধবোধ আর দুঃখের ছায়া ফুটে উঠল। আমি দ্রুত নিজের ওড়নাটা ঠিক করে নিলাম এবং দ্রুত হাঁটতে শুরু করলাম। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি কি সঠিক পথে হাঁটছি? এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা সমুদ্র তীরে হাঁটছিলাম, হঠাৎ আমার স্যান্ডেলের মধ্যে বালু ঢুকে গেল। হাঁটা কষ্টকর হয়ে পড়ল। আমি স্যান্ডেল খুললাম, কিন্তু তখনই একটু পাথর পায়ের নিচে লেগে গেল। ব্যথায় মুখ থেকে শব্দ বেরিয়ে এলো, আর আমি বালুর ওপর বসে পড়লাম। অভি তৎক্ষণাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসল। সে আমার পা দুহাতে তুলে নিয়ে চিন্তিত কণ্ঠে বলল, স্নেহা, তুমি ব্যথা পেয়েছ?
আমাকে দেখতে দাও। আমি বললাম, এর দরকার নেই, আমি নিজেই সামলে নেব। কিন্তু সে গভীর চোখে তাকিয়ে ধীর গলায় বলল, এটা আমার দায়িত্ব। তার যত্নশীল স্পর্শ, তার উদ্বেগ, সবকিছু যেন আমাকে অজান্তেই নাড়িয়ে দিচ্ছিল। সে খুব যত্ন করে আমার পায়ের নিচে লেগে থাকা পাথরটুকু সরিয়ে দিল। তারপর হাতের আঙুল দিয়ে আলতো করে জায়গাটা পরিষ্কার করল। তারপর সে হঠাৎ ফিসফিস করে বলল, আমি কি তোমার পায়ে মালিশ করে দিতে পারি? এতে তোমার ব্যথা কমে যাবে। আমার বুক ধড়ফড় করে উঠল। আমি বিস্ময়ে তাকালাম তার দিকে। অভি, তুমি এসব কি বলছ? এটা একদম প্রয়োজন নেই, আমি বললাম, কিন্তু সে স্থির চোখে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক ধরনের মিশ্র অনুভূতি, সম্মান, ভালোবাসা আর কিছু অজানা আবেগ। তারপর সে বলল, এটা আমার অনুভূতির প্রকাশ মাত্র, অন্য কিছু নয়। আমার চোখে এক অজানা জল জমে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বললাম, যদি এতে তোমার মনে শান্তি আসে, তাহলে আমি তোমাকে বাধা দেব না। অবি আলতো করে আমার পা দুহাতের মধ্যে নিল এবং গভীর শ্রদ্ধার সাথে মালিশ করতে থাকল। এতে আমার পায়ের ব্যথাটা কিছুটা কম মনে হল। দিনটা সমুদ্রের ধারে কেটে গেল, কিন্তু রাতে সেই স্মৃতিগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠল। হোটেলে ফিরে আসার পর আমি চুপচাপ জানালার পাশে বসে রইলাম। বাইরে চাঁদের আলো চারপাশ আলোকিত করছিল, কিন্তু আমার মনের মধ্যে চলছিল এক অস্থির ঝড়। অভি এসে পাশে দাঁড়ালো। স্নেহা, তুমি কি ভাবছ? সে নরম গলায় জিজ্ঞাসা করল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কিছু না, এমনি। কিন্তু অভি যেন আমার কণ্ঠের ভেতরের অস্থিরতা বুঝতে পারল। সে বলল, তোমার মুখই সব বলে দেয়। যদি কোনো কিছু তোমাকে ভাবনায় ফেলে দেয়, তাহলে তুমি আমায় বলতে পারো। তার কথায় আমার মনে যেন এক ঝড় বয়ে গেল। আমি কি সত্যিই আমার অনুভূতিগুলো তার সামনে প্রকাশ করতে পারবো? অভি হঠাৎ বলল, চলো বাইরে যাই। ঠান্ডা হাওয়া তোমার সব অস্থিরতা দূর করে দেবে। আমি চুপচাপ তার সঙ্গে বেরিয়ে এলাম। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে হঠাৎ অভি আমার হাত ধরল। আমি চমকে তার দিকে তাকালাম। সে কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এমন কিছু ছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অভির আঁকড়ে ধরা স্পর্শ যেন শক্ত হয়ে গেল। সে ধীরে বলল, স্নেহা, তুমি কি জানো তোমার হাসিটা কতটা বিশেষ? আমি দ্রুত বললাম, অভি, এসব কথা বন্ধ করো। আমি তোমার চাচার স্ত্রী। সে হালকা হাসল এবং বলল, তুমি নিজেকে শুধু একজন স্ত্রী বা কারো চাচি মনে করো, কিন্তু আমার কাছে তুমি তার চেয়েও বেশি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তার কথাগুলো যেন আমার ভেতরে কোথাও গেঁথে গেল। নিজেকে সামলে নিয়ে বললাম, অভি, এসব ঠিক হচ্ছে না। আমি তোমার চাচার স্ত্রী। অভির মুখের হাসি মিলিয়ে গেল, তার চোখে এক ধরনের গম্ভীরতা ফুটে উঠল। কখনো কি চাচা তোমার প্রকৃত সুখের কথা ভেবেছে? কখনো জানতে চেয়েছে তুমি কি চাও? তার কথাগুলো যেন আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে লাগল। আমি নির্বাক হয়ে রইলাম। আমরা হোটেলে ফিরে এলাম, কিন্তু সেই রাতে আমার চোখে ঘুম এলো না। একটার পর একটা মুহূর্ত মনে ভাসতে লাগল। অভির যত্ন, তার হাসি, তার চোখের ভাষা। একসময় খেয়াল করলাম, অভিও বোধহয় ঘুমোতে পারছে না। আমি ধীরে বললাম, অভি, তুমি ঘুমিয়ে গেছ? সে সঙ্গে সঙ্গেই উঠে বসল। না স্নেহা, আমি ঠিক আছি। তুমি ঘুমিয়ে পড়ো। আমি ম্লান হেসে বললাম, তুমি কি সত্যিই আমাকে বোঝো? অভি গভীর দৃষ্টিতে তাকালো এবং বলল, আমি তোমার প্রতিটা অনুভূতি বুঝতে পারি স্নেহা। আর তাই আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। তার কথায় আমার চোখে জল এসে গেল। আমি ফিসফিস করে বললাম, তুমি আমাকে স্নেহা বলে ডাকো কেন? তুমি তো জানো আমি কে। সে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার চাচি, সেটা ঠিক। কিন্তু তুমি শুধু একজন চাচি নও, তুমি একজন মানুষ যে ভালোবাসা আর আনন্দের যোগ্য। আমি শুধু চাই তুমি সেটাই অনুভব করো। সেই রাতে অভি আমাকে প্রতিশ্রুতি দিল, আমি চিরকাল তোমার সুখের খেয়াল রাখব। তোমার জীবনে সেই আনন্দ আনতে চাই যা তুমি কখনো কল্পনাও করনি। আমি নীরবে তাকিয়ে রইলাম। প্রথমবার মনে হলো আমার হৃদয় যেন এক অজানা পথে এগোচ্ছে। সন্ধ্যাটা খুব সুন্দর ছিল। সমুদ্রের ঢেউ, হালকা ঠান্ডা বাতাস, চারপাশের পরিবেশ, সব মিলিয়ে যেন এক মোহময় মুহূর্ত। কিন্তু কে জানত এই রাত্রি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সূর্য অস্ত যাচ্ছিল, তার শেষ আলো পানির উপর মিশে যাচ্ছিল। বাতাস আমার চুল উড়িয়ে দিচ্ছিল, আর ঢেউ এসে পায়ের কাছে ছুঁয়ে ফিরে যাচ্ছিল। অভি আমার পাশে হাঁটছিল, তার কথা সবসময় মজার আর প্রাণবন্ত হতো। হঠাৎ সে বলল, স্নেহা, আমি কাছের দোকান থেকে একটু পানি নিয়ে আসছি, তুমি এখানেই অপেক্ষা করো। আমি মাথা নাড়লাম এবং সমুদ্রের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর পেছনে ফিরে দেখি অভি কোথাও নেই। ভিড় যেন হঠাৎ বেড়ে গিয়েছে। অচেনা সব মুখ, উচ্চস্বরে হাসাহাসি, আলো ঝলমলে পরিবেশ, সবকিছুর মাঝেও আমি যেন একা হয়ে গেলাম।
আমি ধীরে ধীরে সেই ভিড় থেকে বেরোনোর চেষ্টা করছিলাম, ঠিক তখনই একটা ছায়া আমার সামনে এসে দাঁড়ালো। সে বয়সে অনেক বড়, মুখে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু চোখের গভীরে ছিল এক অদ্ভুত দৃষ্টি। আমার গা শিউরে উঠল। সেই অপরিচিত লোকটি হালকা হাসি দিয়ে বলল, ম্যাডাম, একা আছেন? কোনো সমস্যা হলে বলতে পারেন। তার চোখের দৃষ্টি ও কথা শুনেই মনে হলো তার উদ্দেশ্য ঠিক নেই। আমি তাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমার পথ আটকাল। এত তাড়াহুড়া কিসের? একটু তো কথা বলুন। হঠাৎ করেই সে আমার হাত ধরে ফেলল। এই, ছাড়ুন। এটা আপনি কি করছেন? আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তার শক্ত গ্রিপ থেকে বের হওয়া সম্ভব হচ্ছিল না। আরে আরে, কোথায় যাচ্ছেন এভাবে? তার কণ্ঠে ভয়ঙ্কর এক শীতলতা ছিল। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি চারপাশে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশের সবাই যেন নিজেদের জগতে ব্যস্ত। আমি চিৎকার করলাম, প্লিজ, কেউ সাহায্য করুন, আমাকে যেতে দিন। সে আমার হাত হঠাৎ করে জোরে টেনে নিল এবং আমাকে এক কোণার দিকে টানতে লাগল। আমি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, ছাড়ুন, আমাকে ছেড়ে দিন, কিন্তু আমার কণ্ঠস্বর যেন বাতাসেই হারিয়ে গেল। আমাকে টেনে নিয়ে যাওয়া হলো সমুদ্রের কাছেই পুরনো, অন্ধকার একটা ঘরের দিকে। ঘরটা জীর্ণশীর্ণ, দেয়ালগুলোর গায়ে ভেজা গন্ধ লেগেছিল। দরজা বন্ধ করেই লোকটা আমাকে দেয়ালের দিকে ঠেলে দিল। চিৎকার করে লাভ নেই, এখানে কেউ শুনবে না, সে বলল। তার চোখের দৃষ্টিতে এক ধরনের হিংস্রতা ছিল। আমি অনেক ভয়ে ছিলাম। আমার মুখ থেকে একটাই নাম বেরিয়ে এলো, অভি। লোকটা হাসতে লাগল। কেউ আসবে না তোমাকে বাঁচাতে। এখন আমি দেখাবো কে আসল মালিক। ঠিক তখনই বাইরে থেকে দৌড়ে আসার আওয়াজ পেলাম, স্নেহা, তুমি কোথায়? অভির কণ্ঠ শোনামাত্রই আমার চোখে জল এসে গেল। সে দরজার দিকে এগিয়ে এলো, এক ঝটকায় দরজা খুলে ফেলল এবং দেখল আমাকে আটকে রাখা হয়েছে। অভির চোখ মুহূর্তেই রাগে লাল হয়ে গেল। সে লোকটাকে পেছন থেকে ধরে শক্তভাবে মাটিতে ফেলে দিল। তোর সাহস কেমন করে হয়? লোকটা উঠে পালানোর চেষ্টা করল, কিন্তু অভি তাকে ধরে নিয়ে একের পর এক ঘুষি মারতে লাগল। তোর হাত আমার চাচির গায়ে লাগানোর সাহস হলো? লোকটা কাতরাতে লাগল, কিন্তু অভির রাগ কমছিল না। আমি এক কোণায় দাঁড়িয়ে কাঁপছিলাম। অভির রাগের প্রতিটি ঘুষিতে যেন আমার ভয় কিছুটা কমছিল। শেষমেশ লোকটা সুযোগ বুঝে পালিয়ে গেল। অভি আমার দিকে তাকাল। তার চোখে দুশ্চিন্তা আর উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। সে দ্রুত তার জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দিল। স্নেহা, তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে তার দিকে তাকালাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না। অভি ধীরে বলল, সব ঠিক আছে, আমি এখানে আছি, ভয় পেও না। তার কথাগুলো যেন একটু স্বস্তি দিল, কিন্তু আমার ভিতরের ভয় তখনও কাটেনি। অভি ধীরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করল এবং শক্ত করে ধরে বলল, তুমি নিরাপদ আছো, আমি তোমার পাশে আছি। আমি অভির বুকের দিকে মুখ গুজে ফেলে কাঁদতে লাগলাম। সেই রাতে সমুদ্রের ঢেউ আগের মতোই ছিল, কিন্তু আমার হৃদয়ে এক অজানা অনুভূতি তৈরি হচ্ছিল। অভি শুধু আমার পরিবারের একজন ছিল না, সে আমাকে সেই অন্ধকার থেকে টেনে বের করেছিল, যা আমাকে চিরকালের জন্য ভেঙে দিতে পারত। সেই রাত আমাদের সম্পর্ককে নতুন এক স্তরে নিয়ে গেল, বিশ্বাসের স্তরে, যেখানে শুধু নিরাপত্তা ছিল না, ছিল এক গভীর অনুভূতির স্পর্শ। অভি আমাকে হোটেলে ফিরিয়ে নিয়ে এলো। সারা রাস্তা আমি চুপচাপ ছিলাম, আমার চোখ নিচের দিকে ছিল। হোটেলে পৌঁছে অভি এক গ্লাস পানি এগিয়ে দিল এবং বলল, স্নেহা, তুমি বিশ্রাম নাও, আমি এখানেই আছি। সেই রাতটা ছিল এক অদ্ভুত অনুভূতির। সমুদ্রতটে কাটানো সময়গুলো ছিল স্বপ্নের মতো, কিন্তু রাত নামতেই এক অস্বস্তি গ্রাস করল আমাকে। হোটেলের রুমে হালকা বাতাস বইছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ঘরটা গুমট হয়ে আছে। বাইরে সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দ কানে আসছিল, কিন্তু ঘরের নিস্তব্ধতা যেন এক ধরনের চাপ তৈরি করছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় রুমের ভেতরটা অন্ধকারে ঢেকে গেল। আমি জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। সমুদ্রের কালো ঢেউগুলো কেমন যেন অজানা আহ্বান জানাচ্ছিল। শরীর ঘামে ভিজে যাচ্ছিল। অস্বস্তি কাটাতে আমি হালকা পোশাকে এলাম। আমার লাল রঙের হালকা নরম পোশাকটা শরীরে আরাম দিলেও অস্বস্তি কমছিল না। অভি পাশেই ছিল, তার চোখে গভীর চিন্তার ছায়া, যেন সে আমার প্রতিটি অনুভূতি বুঝতে চাইছিল। আপনি ঠিক আছেন? তার কণ্ঠে ছিল উদ্বেগ আর আন্তরিকতার মিশেল। আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল, কিন্তু তার স্নিগ্ধ কণ্ঠস্বর যেন আমাকে আশ্বস্ত করল। আমি ধীরে মাথা নাড়লাম, হ্যাঁ,
আমি ঠিক আছি। অভি গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন নিশ্চিত হতে চাইছিল যে আমি সত্যিই ঠিক আছি। তার চোখের গভীরতায় এক অনির্বচনীয় উষ্ণতা ছিল, যা মুহূর্তের জন্য আমার সমস্ত সংশয় দূর করে দিল। কখনো কখনো কোনো শব্দ ছাড়াই কারো উপস্থিতি আমাদের ভেতরের ভাঙা অংশগুলোকে জোড়া লাগিয়ে দেয়। আমি জানি না কেন, কিন্তু আমার চোখে পানি চলে এলো। অনেক অনুভূতি জমেছিল ভেতরে, যা হয়তো এতদিন বলা হয়নি। অভি ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে একটা অনিশ্চয়তা, একটা মমতা। আমি ক্লান্ত। অভি কি? আমার কণ্ঠ কাঁপছিল। অভি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালো, যেন আমার মনের কথা পড়ে নিচ্ছিল। আপনার মন খারাপ? কিছু বলবেন? আমি নীরব ছিলাম, শুধু অনুভূতির ভারে আমার শ্বাস ভারী হয়ে উঠছিল। অভি পাশে বসে বলল, আপনি একা নন, আমি আছি। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা আমাকে আশ্বস্ত করল। হয়তো এই নির্জন রাতের, এই একাকিত্বের, এই মৃদু বাতাসের সাক্ষী হয়ে থাকল আমাদের কথোপকথন। সেই রাতে সমুদ্রের ঢেউয়ের শব্দের মাঝে আমি প্রথমবার নিজের মনের কথা কারো কাছে খুলে বললাম। সে রাত ছিল ভিন্ন, আবেগে বাঁধনমুক্ত এক অধ্যায়। শুধু সময় নয়, আমাদের মনের সব সীমারেখাও যেন ধীরে ধীরে বিলীন হয়ে গিয়েছিল। দুজনেই নিজেদের অনুভূতিগুলোকে মুক্ত করে দিয়েছিলাম। কোনো জড়তা বা বাধা তখন আর ছিল না। সকালের প্রথম আলো ঘরে এসে পড়েছিল। আমরা দুজন চুপচাপ বসেছিলাম, যেন রাতের স্মৃতিগুলো ধরে রাখতে চাইছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম, এটি শুধুই আমাদের একান্ত মুহূর্ত, যা অন্য কেউ জানবে না। এই স্মৃতিটুকু আমরা নিজেদের হৃদয়ে লুকিয়ে রাখব। সময়ের সঙ্গেই সেটি আরও গাঢ় হবে। অনুভূতি বুঝতে সময় নেওয়া ভালো। পারস্পরিক সম্মান ও সীমারেখা বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিপদে একে অপরের পাশে থাকাই সম্পর্কের প্রকৃত সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এখানে বর্ণিত কোনো ঘটনা বাস্তবে পুনরাবৃত্তি করার চেষ্টা করো না। এটি শুধুমাত্র বিনোদনের জন্য লেখা হয়েছে, যাতে তোমাদের দিনটি একটু আনন্দময় হয়ে ওঠে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।